জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তো আজকে আমরা এসএসসি জিডির জিকে এবং জিএস থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে। দেখো, আমরা এসএসসি জিডি 2025 কে ফোকাস করে কিন্তু আমাদের এই ক্লাসগুলি চলছে, যেটা আমাদের 6 নাম্বার প্রিভিয়াস ইয়ার সেট। এই প্রিভিয়াস ইয়ার সেটে আমরা 2023 প্লাস 2024 সালের প্রশ্নপত্র নিয়ে এসেছি, যাতে তোমরা 2025-25-এ যারা তোমরা মানে এক্সাম দিবে, তাই না, যারা তোমরা এক্সাম দিবে তারা জানতে পারবে যে কি ধরনের কোশ্চেন তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে আসে। তো দেখো, আজকে আমরা 2023-2024 সালের যে প্রশ্নপত্রগুলো এসেছে এসএসসি জিডিতে আমাদের জিকে এবং জিএস থেকে, সেগুলি সম্পর্কে আজকে আমরা পড়াবো। যেহেতু 2024 এবং 23-এর আমাদের কি ধরনের প্রশ্নপত্র আসছে এবং 2025 সালে কি ধরনের আসতে পারে সেই বিষয়ে। এছাড়া তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের প্রত্যেকদিন আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমরা ক্লাস করছো, তোমাদের জন্য সুখবর একটা। সেটা কি, আমাদের 5-এর পাঠশালা, কি বললাম, 5-এর পাঠশালা, এই যে 5-এর পাঠশালা যে আমাদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা প্রত্যেক সানডে করে তোমরা লাইভ মক টেস্ট দিতে পারবে। কি বললাম, প্রত্যেক রবিবার যে আমাদের আছে সেখানে তোমরা লাইভ মক টেস্ট দিতে পারবে। সকাল 10টার থেকে আমাদের এই মক টেস্ট চলবে। কখন? সকাল 10টাতে আমাদের এই মক টেস্ট শুরু হবে এবং রাত 10টাতে আমাদের এই মক টেস্ট শেষ হবে, লাইভ মক টেস্ট। তো তোমরা অবশ্যই 5-এর পাঠশালা ওয়েবসাইটটি খুলে প্রত্যেক রবিবার তোমরা কি করবে, এই মক টেস্টটি কিন্তু দিবে। সকাল 10টার থেকে রাত 10টার সময় এই মক টেস্টটা, লাইভ মক টেস্ট চলবে এবং নেক্সট দিন সকাল 10টার সময় তোমাদের কি হবে, রেজাল্ট কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, কে কত পেলে, এবং তোমরা নিজেকে যাচাই করতে পারবে যে তোমাদের যে প্রিপারেশন সেটা কিরকম চলছে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আজকে আমাদের প্র্যাকটিস সেটটি বা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেটটি আমরা চালু করি। তো দেখো কি রয়েছে কোশ্চেনটা, নিচের কোনটি রূপান্তরিত শিলা? দেখো, এটি এসএসসি জিডি কনস্টেবলস কত সালে আসছে, 2023 সালে ফার্স্ট শিফটে আসা প্রশ্ন এটি। দেখো কি রয়েছে, গ্রানাইট, কোয়ার্টজার্ট, বেলে পাথর, শেল। তো নিচের কোনটি আমাদের রূপান্তরিত শিলা? অবশ্যই আমাদের কি হয়ে যাবে অ্যান্সার, কোয়ার্টজার্ট। দেখো, কোয়ার্টজার্ট হলো আমাদের কি একটা রূপান্তরিত শিলা। এছাড়া দেখো কি কি রয়েছে রূপান্তরিত শিলা, যেমন রূপান্তরিত শিলা রয়েছে স্লেট, মার্বেল। কি রয়েছে, স্লেট প্লাস মার্বেল। এবার দেখো আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট, বেসল্ট। এরপরে দেখো পাললিক শিলা, বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর ইত্যাদি হচ্ছে আমাদের কি এই পাললিক শিলা। দেখো, রূপান্তরিত শিলা যেগুলো হচ্ছে আমাদের এই ধরো একটা শিলা, এটার রূপ ভেদ হচ্ছে, তাই না, এটা ধরো রূপ ভেদ হচ্ছে। আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা। কি বললাম, আগ্নেয় শিলাকে বলা হচ্ছে আমাদের প্রাথমিক শিলা। আর পাললিক শিলায় আমরা যদি বলি, পাললিক শিলায় আমাদের কি জীবাশ্ম দেখতে পাওয়া যায়, তাই না। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে দেখে নিই। হর্ষবর্ধন পুষ্যবতী বংশের রাজা, তাই না, থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা হচ্ছে হর্ষবর্ধন। নর্মদা নদী পার হয়ে দাক্ষিণাত্যে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু চালুক্য রাজবংশের শাসক ড্যাশ তাকে বাধা দেন। দেখো, নর্মদা হচ্ছে আমাদের একটি পশ্চিম বাহিনী নদী, তাই না, যেটি অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। কি বললাম, নর্মদা হচ্ছে আমাদের একটি পশ্চিম বাহিনী নদী, এবং পশ্চিম বাহিনীর মধ্যে আমরা যদি বলতে পারি এটি কিন্তু দীর্ঘতম নদী পশ্চিম বাহিনীর নদীগুলির মধ্যে। আর কি বললাম, নর্মদা নদী অমরকণ্টক শৃঙ্গ থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এবার অমরকণ্টক কার উচ্চতম শৃঙ্গ? মহাকাল পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, আর এটি অ্যাকচুয়ালি আমাদের মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত। বোঝা গেল? এটিও দেখো এসএসসি জিডিতে আসা ফার্স্ট শিফটে আসা কোশ্চেন 7ই ফেব্রুয়ারি। দেখো অপশনগুলো দেখে নিই, দ্বিতীয় পুলকেশী, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় সমুদ্রগুপ্ত,
প্রথম সমুদ্রগুপ্ত। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী হলেন চালুক্য বংশের, আমরা যদি দেখি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের দ্বিতীয় পুলকেশী, তাই না? আমরা এর আগে ক্লাসে চালুক্য বংশ, চোল বংশ, রাষ্ট্রকূট বংশ, পল্লব বংশ, সব বংশ সম্পর্কে আমরা পড়েছি। তো দ্বিতীয় পুলকেশী হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, যেটা 620 খ্রিস্টাব্দে হয়েছিল এই যুদ্ধটা নর্মদা নদীর তীরে। ঠিক আছে, দেখো দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা জেনে নিই কিছু। দ্বিতীয় পুলকেশী যে কিনা 610 থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন দক্ষিণ ভারতে। এবার দেখো তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা, যেটা বললাম। তার সভাকবি হচ্ছে রবি কীর্তি, যে কিনা আইহোল প্রশস্তি থেকে তার সম্পর্কে জানা যায়। তাহলে দ্বিতীয় পুলকেশীর সভাকবিকে রবি কীর্তি, তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে আইহোল প্রশস্তি, শিলালিপি একটি ছিল। ওকে, তিনি কৌনজ্যের রাজা হর্ষবর্ধনকে নর্মদা নদীর তীরে পরাজিত করেছিলেন এবং দ্বিতীয় পুলকেশী ছিলেন দক্ষিণ বা দাক্ষিণাত্যের প্রথম রাজা, যিনি হচ্ছে দক্ষিণে স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। তিনি সম্ভবত 1893 সালে শিকাগো, আমেরিকার শহর শিকাগোকে কি বলা হয়? পৃথিবীর কসাইখানা। শিকাগো সম্পর্কে আগে জেনে নেই। শিকাগোকে কি বলা হয়? পৃথিবীর কসাইখানা। কসাইখানা, এখানে হাজার হাজার প্রাণীকে কি করা হয়? মারা হয়। ঠিক আছে, এটা আমেরিকা মহাদেশে অবস্থিত, উত্তর আমেরিকা এটি অবস্থিত, শিকাগো শহর। কি বললাম? তিনি সম্ভবত 1893 সালে শিকাগোতে পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ড রিলিজিয়নে তার বক্তৃতার জন্য সবচেয়ে বেশি পরিচিত। এখানে তিনি বলতে কাকে উল্লেখ করেছেন? তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ? দেখো, এটাও এসএসসি যদি কনস্টেবলে আসা ফার্স্ট শিফটে আসা প্রশ্ন, 2 ফেব্রুয়ারি, তাই না? দেখি নেই, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, স্বামী দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী। তো কি হতে পারে এর অ্যান্সারটা? দেখো, এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ, যে কিনা 1893 সালে, কি বললাম? 1893 সালে আমেরিকার শিকাগোতে একটি ধর্ম সম্মেলনে তিনি বক্তৃতা দেন এবং সেখানে তিনি খ্যাতি হয়ে ওঠেন। এবং এই স্বামী বিবেকানন্দের একটি বিখ্যাত বই নাম হচ্ছে বর্তমান ভারত। যদি পরীক্ষা আসে যে বর্তমান ভারত বইটি কার লেখা, তাহলে হয়ে যাবে আমাদের কি? স্বামী বিবেকানন্দ। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিই। বিখ্যাত শাসক কনিষ্ক, কুষাণ বংশের শাসক, তাই না? ড্যাশ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। ও, এখানে তাই প্রশ্ন করেছে কি? বিখ্যাত শাসক কনিষ্ক ড্যাশ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। আমি তো বলে দিলাম অ্যান্সার, সেকেন্ড শিফটে আসা 7 ফেব্রুয়ারি, হুন, কুষাণ, শক, শুঙ্গ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? কুষাণ বংশের কিন্তু রাজা ছিলেন। এবার দেখো, কুষাণরা কোথা থেকে আসে? কুষাণরা মঙ্গোলিয়া দেশ থেকে আসে এবং এরা ইউচি জাতি গোষ্ঠীর ছিলেন বা ইউচি শাখা গোষ্ঠী। ইউচি শাখা গোষ্ঠী তারা মানুষ ছিলেন। তারা প্রথমে ব্যাকটেরিয়া দখল করেছিলেন এবং ব্যাকটেরিয়ার পর তারা ভারতবর্ষের দিকে অগ্রসর হয়েছিলেন। ঠিক আছে, ব্যাকটেরিয়া যদি বলা হয় কোথায়? ব্যাকটেরিয়া যদি আমরা দেখি বর্তমানে আমাদের উত্তরে কি রয়েছে? জম্মু কাশ্মীরের উত্তরে কি রয়েছে? কারাকোরাম পর্বতশ্রেণী, তারপর হিন্দুকুশ পর্বত, এবং হিন্দুকুশ পর্বতের পাশেই রয়েছে আমাদের ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবার দেখো কুষাণ বংশের যে শ্রেষ্ঠ রাজা কনিষ্ক সম্পর্কে আমরা জেনে নিই। দেখো কি রয়েছে। কনিষ্ক শব্দের অর্থ লিটল ফিঙ্গার, এটা পরীক্ষায় আসে কিন্তু। প্রত্যেকটা লাইন দিয়েছি, প্রত্যেকটা লাইনই ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের। কনিষ্ক শকাব্দ প্রচলন করেন 78 খ্রিস্টাব্দে, এটিও পরীক্ষায় আসে। দেখো, কনিষ্কের রাজধানী প্রথমে পুরুষপুর বা পেশোয়ার। কনিষ্কের আগে যে দুজন রাজা ছিলেন, ভীম কদাফিসেস আর কদাফিসেস, ঠিক আছে, এদের রাজধানী প্রথম ছিল পুরুষপুর, পেশোয়ার, এগুলো বর্তমানে আমরা যদি বলি পাকিস্তানে অবস্থিত। এবং দ্বিতীয় রাজধানী মথুরা, মানে কনিষ্কের এরা রাজধানী বলতে পারি আমরা। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। উপাধি কি কি? দেবপুত্র, বা তারা নিজেদেরকে সন অফ গডস বলে নিজেদেরকে অভিহিত করতেন।
এবং পরবর্তীকালে আমরা যদি দেখি কনিষ্ক, তাই না, কনিষ্ক কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হবে। ওকে, আর কনিষ্ক আমাদের চতুর্থ বৌদ্ধ সম্মেলন কিন্তু আহ্বান করবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধ ড্যাশে হয়েছিল। কবে বক্সারের যুদ্ধ হয়েছিল? 1755, 1764, 1757, 1760। তো বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন নাম্বার যদি আমরা দেখি, অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। বক্সারের যুদ্ধ 1764 সালে কিন্তু হয়েছিল। এবার বক্সারের যুদ্ধ যে হয়েছিল এটি কাদের মধ্যে হয়েছিল এটা আমাদের জানতে হবে। দেখো, বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনী, মানে এরা তিনজন একত্রিত হয়ে ব্রিটিশদের সঙ্গে লড়েছিলেন। কিন্তু এরা, এই যে তিনজন, বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় মানে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এরা কিন্তু এই যুদ্ধে মানে বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিল। এবং বক্সারের যুদ্ধে ব্রিটিশ বা ইংরেজরা যুদ্ধের মধ্যে জিতেছিল। এবার জেতার পর দেখবো আমরা 1765 সালে তারা বাংলা, বিহার, উড়িষ্যা, কি বললাম, বাংলা, বিহার আর কি উড়িষ্যা, তারা কিন্তু দেওয়ানি লাভ করবে। ওকে, বাংলা, বিহার, উড়িষ্যা তারা কি করবে? দেওয়ানি লাভ করবে। তার আগে আরেকটা যুদ্ধ হবে কি 1757 সালে, পলাশির যুদ্ধ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নে। সূর্য পৃথিবী থেকে প্রায় ড্যাশ কিমি দূরে অবস্থিত। এটিও আমাদের 7 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে আসা প্রশ্ন এসএসসি জিডিতে। দেখো, 20 মিলিয়ন, 150 মিলিয়ন, 50 মিলিয়ন, 100 মিলিয়ন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, এখানে আমাদের সঠিক হবে কি 150 মিলিয়ন কিন্তু কিমি দূরে রয়েছে আমাদের কি সূর্য থেকে পৃথিবী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ড্যাশ হলো শেষ পদ্ধতি, মানে এখানকার যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে কোনটি শেষ পদ্ধতি দেখে নেই। ডবল ক্রিপিং, লাঙ্গল, ধাপ চাষ, খাল। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক হবে, যে খাল হলো কিন্তু এখানে আমাদের কি সেচ এর পদ্ধতি। খালের মাধ্যমে আমরা অনেকেই কি করে সেচ করে, আমরা এটা বেশিরভাগ দেখতে পাবো দক্ষিণ ভারতের দিকে সেচ হচ্ছে কিসের মাধ্যমে হয়? খালের মাধ্যমে হয়। আর আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মনে হচ্ছে সেটা কি নলকূপের সাহায্যে, তাই না? ওকে, নেক্সট প্রশ্ন দেখো, আপনি পৃথিবীর 70% মিষ্টি জল কোথায় পাবেন? এটা সেকেন্ড শিফটে আসা প্রশ্ন 7 ফেব্রুয়ারি এসএসসি জিডিতে। প্রশান্ত মহাসাগর, হিমালয় এবং আর্কটিক মহাসাগর, কি রয়েছে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড এবং পৃথিবীর পার্বত্য অঞ্চল, আর কি রয়েছে হিমালয় এবং বঙ্গোপসাগর। তো এখানকার মধ্যে কোনটি আমাদের সঠিক অ্যান্সার হতে পারে? অপশন নাম্বার কিন্তু আমরা যদি বলি সি কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড এবং পৃথিবীর পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি কি রয়েছে? পৃথিবীর প্রায় আমরা যদি বলি 70% মিষ্টি জল রয়েছে। মিষ্টি জল বলতে যে জল আমরা পান করতে পারবো, তাই না? ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমগুলির মধ্যে একটি উদাহরণ হলো টেলিভিশন, কম্পিউটার, রেডিও, টেলিফোন পরিষেবা। তো আমাদের এখানে কোনটি সঠিক অ্যান্সার হতে পারে? তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, টেলিফোন পরিষেবা, তাই না? মোবাইল, সেলফোনের সাহায্যে আমরা কি করি? আমরা কথা বলি, তাই না? সেলফোনের সাহায্যে আমরা এক জায়গা থেকে মানুষ আরেক জায়গায় কি করতে পারি? কথা কিন্তু বলতে পারি। ওকে, তো সেলফোন হয়ে যাবে, বা টেলিফোন পরিষেবা হচ্ছে আমাদের কি যোগাযোগ মাধ্যম, তাই না? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে। নিচের কোনটি ধান ফসল?
যারা তোমরা দেখছো তারা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। তোমরা সবাই কিন্তু জানো থার্ড শিফটে আসা প্রশ্ন, চাল, তুলা, শসা, পাট, তাই না? তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হবে কি চাল। দেখো ধান থেকে কি হয়, ধান থেকে যদি আমরা বলি চাল হয়, চাল থেকে কিন্তু ভাত হয়, তাই না? ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার হার কত ছিল? ঠিক আছে, তোমাদের আদমশুমারি কি বললাম, আদমশুমারি, দেখো আদমশুমারি সম্পর্কে কিন্তু আমি একটা ফুল ভিডিও দিয়ে তোমাদের দিয়েছি। আদমশুমারি থেকে কিন্তু তোমাদের একটা বা সেন্সাস থেকে তোমাদের একটা কি বলবো ফুল ভিডিও দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমরা যদি প্রিভিয়াস ইয়ার্স মানে ইস্যুগুলো দেখি ঘাটি, যেমন এটা আমাদের প্রিভিয়াস ইয়ার সেট, তাই না? তো এখানে আমরা যদি দেখি অনেক অনেক প্রশ্ন তোমাদের এই আদমশুমারি বা সেন্সাস থেকে কিন্তু আসে। তো এটা কেউ কি করবে না, ইগনোর করবে না। তোমরা সবাই প্লে লিস্টে যাবে, আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা সেখান থেকে দেখবে যে আদমশুমারি বা সেন্সাস নামে একটা ভিডিও রয়েছে, ফুল ভিডিও, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। বোঝা গেল? এবার দেখো কত পার্সেন্ট রয়েছে, 67.78%, 65.46%, 69.89%, 63.52%। তো কি বলছে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার হার কত ছিল? তো অ্যান্সার আমরা দেখে নিই কি রয়েছে। অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 65.46%। দেখো এখানে কি রয়েছে, 2011 সালে যে আদমশুমারি গুলো রয়েছে মানে সেটার তার সেন্সাস সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো কি রয়েছে, 2011 সালে আদমশুমারি অনুসারে পুরুষের সাক্ষরতার হার 82.14%, মানে 82.14% হচ্ছে আমাদের পুরুষ সাক্ষরতার হার। আর মহিলা তোমরা দেখতে পাচ্ছ 65.46%। এবার দেখো কি রয়েছে, 2011 সালে ভারতের সাক্ষরতার হার কত ছিল, 64.04%। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো পরীক্ষায় আসার মতো, তাই না? আমাদের যে সেন্সাস কত বছর অন্তর হয়, 10 বছর অন্তর হয়, কিন্তু করোনার ভাইরাসের জন্য 2021 সালের যে সেন্সাসটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু 2021 সালে যে সেন্সাসটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন পোস্টপোন হয়ে আছে, তাই না? এবার দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে দেখো কেরালার সাক্ষরতার হার সর্বাধিক, কত হচ্ছে 93.91%। মানে আমাদের রাজ্যগুলোর মধ্যে সব থেকে যারা বেশি শিক্ষিত তারা হচ্ছে কেরালা রাজ্য, যেখানে সাক্ষরতার হার কি কত আছে, 93.91%। বোঝা গেল? এবার দেখো কোন রাজ্য পিছিয়ে আছে, ভারতের বিহার রাজ্য সাক্ষরতার হার সর্বনিম্ন, যেখানে 63.82%। মানে বিহার রাজ্য সাক্ষরতার হার দিক দিয়ে 2011 সালের জনগণনা অনুসারে সব থেকে পিছিয়ে আছে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, এটা 12 নম্বর প্রশ্ন আমাদের। 1962 সালে ম্যাকমোহন লাইনে বা অঞ্চলে ভারতের সাথে কোন দেশের যুদ্ধ হয়েছিল? দেখো তোমাদের ভূগোলের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই ফার্স্ট চ্যাপ্টারে আমি কিন্তু বা সেকেন্ড চ্যাপ্টার আমার মনে পড়ছে না এখন, ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারে কিন্তু আমাদের এসব সম্পর্কে দেওয়া রয়েছে, আমাদের কোথায় কি লাইন রয়েছে, কোন দেশের সঙ্গে ভারতের কোন কোন লাইন রয়েছে। ঠিক আছে, তোমরা যারা এখন ভিডিওটি দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। এবার দেখো কি রয়েছে, 1962 সালে ম্যাকমোহন লাইনে কোন দেশের সঙ্গে আমাদের যুদ্ধ হয়, চীন, ভুটান, পাকিস্তান, নেপাল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার ই, চীনের সঙ্গে আমাদের 1962 সালে কিন্তু যুদ্ধ হয় চীনের সঙ্গে, যে যুদ্ধে আমরা পরাজিত হয়েছিলাম। ওকে, এবার দেখো ভারতের আন্তর্জাতিক সীমারেখা, কোন কোন দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমারেখা রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো এটা অ্যাকচুয়ালি রেডক্লিফ লাইন, রেডক্লিফ লাইন পূর্ব পাঞ্জাব ভারত ও পাকিস্তান, ওয়াগা বর্ডার পাঞ্জাব ও পাকিস্তান, ভারতের পাঞ্জাব রাজ্য আর পাকিস্তানের সঙ্গে রয়েছে। লাইন অফ কন্ট্রোল যেটাকে আমরা এলওসি বলি, জম্মু কাশ্মীর ও পাকিস্তান। ডুরাল লাইন আফগানিস্তান ও ভারত, যেটা আমি বললাম ম্যাকমোহন লাইন ভারত এবং চীন।
তো বোঝা গেল। তো চীনের সঙ্গে আমাদের কত সালে হয়েছিল? 1962 সালে কিন্তু যুদ্ধ হয়েছিল। এবার যদি দেখি, ভুটানের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হয়নি, নেপালের সঙ্গে ভারতের সেরকম যুদ্ধ হয়নি। পাকিস্তানের সঙ্গে হয়েছিল আমাদের 1948 সালে, 1965 সালে, 1971 সালে যদি আমরা দেখি বাংলাদেশকে স্বাধীন করার জন্য হয়েছিল, এবং 1999 সালে কার্গিল যুদ্ধ কিন্তু হয়েছিল। তো এটা আমাদের পাকিস্তানের সঙ্গে কিন্তু যুদ্ধ হয়েছিল, এবং প্রত্যেকটা যুদ্ধে ভারত কিন্তু জয়ী হয়েছিল। বোঝা গেল? ওকে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। অ্যালুমিনিয়াম বিক্লন হলো ভারতের দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাতুবিদ্যা শিল্প। বোঝা গেল? চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম। কি বললাম? অ্যালুমিনিয়াম বিগলন হলো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাতুবিদ্যা শিল্প। তো এটা কত নম্বর হবে? দ্বিতীয় বৃহত্তম কিন্তু অ্যালুমিনিয়াম বিগলন শিল্প হচ্ছে ভারতের মধ্যে ধাতুবিদ্যার মধ্যে দ্বিতীয়। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। 14 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো। ডিসেম্বর 1929 সালে ড্যাশ এ সভাপতিত্বে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজ মানে পূর্ণ স্বাধীনতা দাবিকে আনুষ্ঠানিক রূপ দেয়। স্বরাজ মানে হচ্ছে স্বাধীনতা। এটা 4 শিফটে আসা 7 ফেব্রুয়ারি কোশ্চেন্স। বলদেব সিং, জগজীবন রাম, জওহরলাল নেহেরু, আসফ আলী। তো পূর্ণ স্বরাজ 1929 সালে কে সভাপতিত্ব করেছিল? অপশন নাম্বার কি হবে? সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। জওহরলাল নেহেরু কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ক্লাসটি ভালো লাগলে তোমাদের কি বলবো? ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে ক্লাসটি, ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন দেখো। বর্জিদের, ঠিক আছে, আমি ষোড়শ মহাজন পদ তোমাদের পড়িয়েছি। এখানে বর্জি বলে একটা রাজ্য রয়েছে, তাই না? ষোড়শ মহাজন পদ রয়েছে। এই বর্জি যে রাজ্যটা রয়েছে বা ষোড়শ মহাজন পদটা রয়েছে, সেখানকার মানুষদের বর্জি বলা হয়। উপর প্রস্তাবিত আক্রমণের বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য নিচের মধ্যে বুদ্ধের সাথে দেখা করেছিল। গৌতম বুদ্ধ সেই সময় ছিল। অপশনগুলো দেখে নি। যশ, অশোক, রাধাগুপ্ত, ভাষাকর। তো কে এখানকার মধ্যে নিম্নে কোন ব্যক্তি বুদ্ধের সঙ্গে দেখা করতে এসেছিল? তো অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? ভাষাকর। চলো নেক্সট প্রশ্ন। ভারতের জলবায়ুকে ড্যাশ প্রকৃতির হিসেবে বর্ণনা করা হয়েছে। অপশনগুলো দেখে নি। মৌসুমী, শীতল, শুকনো এবং শুষ্ক। তো তোমরা সকলে জানো ভারতের কোন জলবায়ুর দেশ বলা হয়? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার। মৌসুমী জলবায়ুর কিন্তু দেশ বলা হয়, তাই না? চলো পরের প্রশ্ন কি রয়েছে। গুপ্ত শাসক সমুদ্রগুপ্তের প্রশংসায় প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভের রচয়িতা নিচের মধ্যে কে? সমুদ্রগুপ্তের প্রশংসায় প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন এটাই বলতে চেয়েছে। অপশনগুলো দেখে নিই। হরি সেন, কালিদাস, বিশাল দত্ত, ভাস। তো এটা 8 ফেব্রুয়ারি আসার প্রশ্ন, ফার্স্ট শিফটে আসার প্রশ্ন। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার যদি আমরা দেখি এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, হরি সেন। অ্যাকচুয়ালি সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরি সেন। এই সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্পর্কে এগুলো বর্ণিত রয়েছে হরি সেনের এলাহাবাদ প্রশস্তিতে। দেখো কি রয়েছে। কবিরাজ বা কিং অফ পোয়েটস আমরা যদি বলি কি বলা হবে? তাকে বলা হয় সমুদ্রগুপ্তকে। কবিরাজ মানে কবিদের তিনি শ্রেষ্ঠ বা কিংস অফ পোয়েটস তাকে বলা হয়। সর্বরাজ চেতনা, পরম ভগবত, পরাক্রমাঙ্ক, বিক্রমাঙ্ক বা বিক্রম, একরাট, অশ্বমেধ, পরাক্রম এবং লিচ্ছবি দহিত্র নামে কিন্তু সমুদ্রগুপ্তকে আখ্যায়িত করা হয়। কারণ তিনি 100 ব্যাটেল অফ পানিপথ মানে 100 ব্যাটেল অফ ওয়ার মানে 100টা যুদ্ধের মধ্যে তিনি 100টা যুদ্ধেই তিনি কিন্তু জয়ী হয়েছিলেন, ঠিক আছে? এবার দেখো সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে কি বললাম? এলাহাবাদ প্রশস্তিতে
সমুদ্রগুপ্তকে শতযুদ্ধের নায়ক, মত্তলোকের ঈশ্বর, কৃতান্তের যুদ্ধকুঠার বলে অভিহিত করা হয়েছে। দেখো, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন এবং গোপালকৃষ্ণ গোখলে তাকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলে কিন্তু অভিহিত করেছেন। ঠিক আছে, এই লাইনটা আমাদের একবারে নিচে পড়ে গেছে, তোমরা একটু দেখে নেবে কি বলছি। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। নিম্নলিখিতগুলি মেলান। এখানে রয়েছে জাতীয় সড়ক কি হবে, ঠিক আছে, রাজ্য সড়ক কি হবে, সীমান্ত সড়ক কি হবে, জেলা সড়ক কি হবে। তো এখানে অ্যান্সার কি আমি বলে দিচ্ছি। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি। ডিতে দেখে নেই, এ হচ্ছে আমাদের 3 নম্বরে হবে। যেমন জাতীয় সড়ক, এটা কে নির্মাণ করেন? জাতীয় সড়ক নির্মাণ করেন আমাদের কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ। ঠিক আছে, এবার দেখো বি নাম্বার কি রয়েছে, রাজ্য সড়ক। রাজ্য সড়ক কে করেন? রাজ্যের গণপূর্ত বিভাগ করেন। সীমান্ত সড়ক কে করেন? সীমান্ত সড়ক 3 নম্বরে আছে। সীমান্ত সড়ক কে করেন? সীমান্ত সড়ক সংস্থা করেন। এবং জেলা সড়ক কি করেন? 1 নম্বর জেলা পরিষদ করেন। ঠিক আছে, এই হচ্ছে নিম্নলিখিতগুলি মেলান বলছে, তাই না? তাই কি বললাম, জাতীয় সড়ক। জাতীয় সড়ক যদি দেখি আমাদের হাইওয়ে গুলো, ন্যাশনাল হাইওয়ে যেগুলো হয়, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বানায় এগুলো। ঠিক আছে, তো জাতীয় সড়ক কে তৈরি করে? কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ। আর হচ্ছে রাজ্য সড়ক, রাজ্য গণপূর্ত বিভাগ। সীমান্ত সড়ক কারা তৈরি করেন? সীমান্ত সড়ক সংস্থা। আর জেলা সড়ক জেলা পরিষদ কিন্তু তৈরি করেন। ওকে, চলো নেক্সট। ভারতের দক্ষিণতম প্রান্তের নাম কি? ফার্স্ট শিফটে আসা আমাদের 8 ফেব্রুয়ারি। ঠিক আছে, ইন্দিরা কল্ড, ইন্দিরা পয়েন্ট, কারাকোরাম, কি বলছে, পয়েন্ট কালেমিয়ার। তো আমাদের কি হবে অ্যান্সার? ভারতের দক্ষিণতম প্রান্তের নাম কি? তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার। ইন্দিরা পয়েন্ট, বা এর আরেক নাম হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট। কি নাম? পিগমেলিয়ান পয়েন্ট, যেটা আমাদের নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। কোথায়? নিকোবর, আন্দামান নিকোবর যে হয় সেখানে নিকোবরে আমাদের কি ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট কিন্তু অবস্থিত। যদি এখানে প্রশ্নটা হতো যে ভারতের দক্ষিণতম প্রান্তের মূল ভূখণ্ডের বলতো, মূল ভূখণ্ডের, তাহলে কিন্তু আমাদের কি হতো, এখানে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল কিচ্ছু নেই এখানে, আমাদের কি হয়ে যেত, আমাদের কন্যাকুমারিকা অন্তরী হয়ে যেত। কি হতো? কন্যাকুমারিকা, কন্যাকুমারিকা, কন্যাকুমারিকা অন্তরীপ হয়ে যেত। কন্যাকুমারিকা অন্তরীপ কোথায় রয়েছে? আমাদের তামিলনাড়ুতে কিন্তু রয়েছে। বোঝা গেল? বোঝাতে পেরেছি? দেখো, আমাদের মূল দক্ষিণ ভারতের যদি মূল ভূখণ্ডের মধ্যে বলতো তাহলে কন্যাকুমারিকা অন্তরীপ হতো, তাহলে হয়ে যেত কোথায়? এটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। আর ইন্দিরা পয়েন্টের আরেক নাম কি বললাম? পিগমেলিয়ান পয়েন্ট, যেটা নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে। 20 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত লেখকদের মধ্যে কে তার উপন্যাসে, কি বললাম, উপন্যাসে বন্দে মাতরম গানটি অন্তর্ভুক্ত করেছেন? বন্দে মাতরম মানে জন্মভূমি বা মাতার প্রতি একটা কি টান, তাই না? তো এই বন্দে মাতরম উপন্যাসটি, মানে কোন উপন্যাসে এই বন্দে মাতরম গানটি অন্তর্ভুক্ত করেছেন? কে করেছেন? মুরুগাম পেরিয়ার, লাল মাখন সিং, বীর সিংহ সালগাঁওকর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তোমরা সকলেই জানো মাতাকে বন্দনা করা হচ্ছে। অপশন নাম্বার ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটার লেখক। এই যে উপন্যাসটা কি রয়েছে, উপন্যাসের মধ্যে বন্দে মাতরম, অ্যাকচুয়ালি এটা কোন উপন্যাসে? অ্যাকচুয়ালি এটা আনন্দ মঠে। কি মঠ? আনন্দ মঠ। আনন্দ মঠ বলে একটি উপন্যাস রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোথায় গেল বঙ্কিমচন্দ্র? এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ যে উপন্যাস রয়েছে
সেখানে এই যে বন্দে মাতরম গানটি উল্লেখ করা হয়েছে। তো এই হলো আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে।